রেলবাজার থেকে নবাবগঞ্জ 5 ক্রোশ রাস্তা। তা 5 ক্রোশ রাস্তা হলে কি হবে? ওইটুকু পথ লোকে হেঁটেই মেরে দেয়। এখন অবশ্য বাস হয়েছে। 20টা নয়া দিলে একেবারে নবাবগঞ্জের আগের গ্রামে পৌঁছে যাবে। আর সেখান থেকে ওই 1.5 মাইলটাক রাস্তা হেঁটে চলে যাও, একেবারে সোজা নবাবগঞ্জে পৌঁছে যাবে। নমস্কার, আমরা শুনছি কথার জাদুঘর বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজির। শুনে নেব প্রথম পর্বটি। তাহলে আসুন শুরু করছি আজকের প্রথম পর্ব। তা সেই রেলবাজারের স্টেশনের ট্রেন থেকে একদিন একজন ভদ্রলোক নামল। বেশ ধূপ দুরস্ত চেহারা, হাতে একটা ছোট সুটকেসের গায়ে সাদা রং দিয়ে ইংরেজি অক্ষরে লেখা রয়েছে পিসি রয়। ট্রেনটা চলে যাবার পর ভদ্রলোক কোনো দিকে দিকপাত না করে সিঁড়ি দিয়ে নেমে সোজা বাজারের রাস্তায় পড়ল। তারপর বায়ে ঘুরে একটা মিষ্টির দোকানে এগিয়ে এলো। কি দেবো বলুন? ভদ্রলোক বললে, সন্দেশ কত করে? 7.5 টাকা। উরি বাবা, একেবারে 7.5 টাকা? গলা কাটা দর করে দিলেন যে। আগে আপনাদের দোকানে কত সন্দেশ, রসগোল্লা, রাজভোগ খেয়েছি, তখন তো 2.5 টাকা করে সের ছিল। দোকানদার সবিনয়ে বললে, সেসব দিনের কথা এখন ভুলে যান, তখন 7 টাকা মন দুধ পাওয়া যেত। ভদ্রলোকের এইসব কথা ভালো লাগলো না। বললে, না মশাই, এ একেবারে গলা কাটা দর করে দিয়েছেন। তা সিঙ্গাড়া কত করে? 3 আনা পিস। ভদ্রলোক বলে উঠলেন, তা সিঙ্গাড়া তো আর দুধের খাবার নয় মশাই, সিঙ্গাড়ার এত দাম করেছেন কেন? আমি কি ভেবেছেন নতুন এসেছি এখানে? আজ 20-30 বছর ধরে আসছি। এককালে আপনাদের দোকানে আমি 1 টাকা সের সন্দেশ খেয়েছি, তাও আমার মনে আছে। এতক্ষণে দোকানদারের যেন মন ভিজল। জিজ্ঞেস করলে, তা আপনার দেশ কি এখানে? ভদ্রলোক বললে, আমার নিজের দেশ নয়, আমার জামাইবাবু নবাবগঞ্জের জমিদার। নবাবগঞ্জের জমিদার? আরে হ্যাঁ মশাই, ছোটবেলা থেকেই দিদির বাড়ি আসতুম, আর এইখান থেকে কাঁচাগোল্লা কিনে নিয়ে যেতুম। এককালে এখানে রোজই আসতুম। তা আপনার দেশ? ভাগলপুর। এইখানে নবাবগঞ্জে আমার ভগ্নিপতির বাড়ি। জমিদার হরনারায়ণ চৌধুরীর নাম শুনেছেন তো? তিনিই ছিলেন আমার ভগ্নিপতি। তা তিনি তো নবাবগঞ্জ থেকে জমি জমা বেচে চলে গিয়েছেন, ভাগলপুরে আছেন এখন। ভদ্রলোক বললে, তাহলে তো সবই জানেন দেখছি। তা সেই ভগ্নিপতি এখন মারা গেছেন। মারা গেছেন? ভদ্রলোক বললে, হ্যাঁ হ্যাঁ, সে এক ভীষণ কাণ্ড। সেই ব্যাপারেই আমরা সব বিব্রত। এখন যাচ্ছি নবাবগঞ্জে আমার ভাগ্নের খবর নিতে। ভাগ্নে মানে? সেই সদানন্দ? হ্যাঁ, সদানন্দকে এদিকে দেখেছেন নাকি? তাকেই খুঁজতে যাচ্ছি। সে যা হোক, তাহলে মশাই আপনার সন্দেশ আর খাওয়া হলো না। 7.5 টাকা সের সন্দেশ খাবার ক্ষমতা আমার নেই। দোকানদার বললে, তাহলে সিঙ্গাড়াই খান। 3 আনার চেয়ে সস্তা দেওয়া যায় না। আলুর যা দাম বেড়েছে। তা 2 আনা করে হোক না। দোকানদারের কি মনে হলো, বললে, আচ্ছা ঠিক আছে। তা আপনি চা খাবেন তো? 2 আনায় 1 কাপ চা। চা খেলে 1খানা সিঙ্গাড়া 2 আনায় দিতে পারি। আপনি আমাদের পুরনো লোক দেশের, এতদিন পর এসেছেন, তাই। ওরে, বাবুকে 1 কাপ চা আর একটা গরম সিঙ্গাড়া দে। তাই সই। বেশি দরাদরি করাটা ঠিক নয়। সন্দেশটা সস্তা করে দিলেই ভালো হতো অবশ্য। তা শেষ পর্যন্ত 1খানা সিঙ্গাড়া দিয়ে 1 কাপ চাই নিলে ভদ্রলোক। আর বললে, তাহলে চায়ে একটু বেশি করে চিনি দেবেন মশাই, আমি আবার চিনি একটু বেশি খাই। চা আর সিঙ্গাড়া খেয়ে দাম চুকিয়ে দিয়ে ভদ্রলোক উঠল।
ভোরবেলা ট্রেন থেকে নেমেছে। এবার একটু রোদ উঠেছে, এখনও 5 ক্রোশ রাস্তা ঠেঙাতে হবে। রেলবাজারের রাস্তায় তখন মানুষের রীতিমতো আনাগোনা শুরু হয়ে গেছে। তারপর রাস্তায় নামবার আগে দোকানদারকে লক্ষ্য করে বললে, ফেরবার সময় আবার আসছি, তখন কিন্তু একটু কনসেশন করতেই হবে, বুঝলেন? এই হলো প্রকাশ মামা। প্রকাশ রায়, সদানন্দ চৌধুরীর প্রকাশ মামা। তা নিজের মামা ঠিক নয়, তা হোক, আপন মামার চাইতেও বড়। মার এক মামার ছেলে, ছোটবেলা থেকেই নবাবগঞ্জের আনাগোনা করত। বড়লোক ভগ্নিপত, দূর সম্পর্কের ভগ্নিপতি হলেও ভগ্নিপতি তো একটা সম্পর্ক তো আছেই, তা সে যত ক্ষীণ সম্পর্কই হোক না কেন। আর সেই ক্ষীণ সম্পর্ককে ঘন ঘন দেখা সাক্ষাৎ আসা যাওয়া দিয়ে রীতিমতো ঘনিষ্ঠ সম্পর্কেই পরিণত করে তুলেছিল প্রকাশ রায়। বলা নেই কওয়া নেই, হঠাৎ হঠাৎ এসে উদয় হতো প্রকাশ। বড়লোক দিদি, থাকা খাওয়ার এলাহি ব্যবস্থা। প্রকাশ এলেই নবাবগঞ্জের লোকেরা বলতো, ওই চৌধুরী মশাইয়ের শালা এসেছে। অনেকে আবার আদর করে শালাবাবুও বলতো। শালাবাবু এলে নবাবগঞ্জের লোক ধরে বসত, শালাবাবু, আমাদের বারোয়ারি তলায় যাত্রা হবে, চাঁদা দিন। তা চাঁদা দিতে কখনো কার্পণ্য করেনি শালাবাবু, বলতো, বেশ তো, কত চাঁদা দিতে হবে আমাকে বলো? 10 টাকা চাই আপনার কাছে। তা 10 টাকা দিতেও আপত্তি করতেন না শালাবাবু। নবাবগঞ্জের জমিদারের শালা বলে কথা, সুতরাং সারা গ্রামের লোকেরই শালা। তার মতন লোকের কাছে 10 টাকা চাঁদা চাইবার হক আছে বই কি গ্রামের লোকের? শালাবাবুর ফিনফিনে পাঞ্জাবি, কোচানো ধুতি আর ঢেউ খেলানো তেড়ি, এইসব দেখে যে কোনো লোকই বুঝতে পারত শালাবাবু পয়সাওয়ালা লোক। আসলে কিন্তু এই পয়সার যোগান দিত দিদি। শালাবাবু এসেই বলতো, দিদি, এইবার আর তোমার ইজ্জত থাকবে না। দিদি ঠিক বুঝতে পারতো না, বলতো, কেন রে, কি হলো? নবাবগঞ্জে ক্লাবের ছেলেরা আবার চাঁদা চাইছে, একেবারে 10 টাকা চাঁদা ধরেছে আমার নামে। দিদি বলতো, কেন, আবার কিসের চাঁদা? এই তো সেদিন যাত্রার জন্য তুই 10টা টাকা চেয়ে নিয়ে গেলি, এর মধ্যেই আবার চাঁদা কিসের? শালাবাবু বললে, আমিও তো তাই জিজ্ঞেস করলুম, আবার কিসের চাঁদা? তা ওরা বললে এইবার বারোয়ারি তলায় কবির গান লাগাবে। কবির গান? তা ওদের বুঝি কাজকর্ম কিছুই নেই, কেবলই যাত্রা, থিয়েটার আর গান? শালাবাবু বললে, দিয়ে দাও না দিদি 10টা টাকা। 10টা টাকা তোমার কাছে কিছুই না, কিন্তু ওরা আমাকে শালাবাবু বলে, এখনো মান্যগণ্য করে। টাকা না দিলে সেটাও তো আর করবে না, তখন তোমারও ইজ্জত নষ্ট, বলবে চৌধুরী মশাই কিপটে লোক। চৌধুরী মশাইয়ের বউ কিপটে, তার শালাটাও কিপটে। তা দিদির ভাই এই কথাই হেসেই ফেলতো, বলতো, তোর খুব বুদ্ধি রে প্রকাশ। প্রকাশ দিদির কাছে তারিফ পেয়ে অহংকারে আরও ফুলে উঠত, বলতো, তুমি আর আমার বুদ্ধির কতটুকু দেখলে দিদি, জানো? এই যে এতবার ভাগলপুর থেকে এইখানে আসি, তুমি কি ভেবেছ আমি রেলের টিকিট কাটি? টিকিট কাটিস না? প্রকাশ গর্বে বুক ফুলিয়ে দিদির দিকে চেয়ে বলে, না না, টিকিট কাটতে যাব কোন দুঃখে বলো তো? আমি গাড়িতে চড়লেও রেল চলবে আর না চললেও চলবে। তা আমি চড়ি বলে কি আর রেলের ইঞ্জিনের কয়লা বেশি পড়ে? দিদি অবাক, বলে, তাহলে তুই যে আমার কাছ থেকে টিকিটের টাকাটা নিস? প্রকাশ বলে, তোমার দেখছি বুদ্ধি শুদ্ধি কিছু নেই দিদি। তোমার কাছ থেকে টিকিটের টাকা নেই বলে কি আর সত্যি সত্যি রেলের টিকিট কাটতে হবে নাকি? তুমি কি বলছো? ওই রকম বোকা হলেই হয়েছে আর কি। পৃথিবীতে লোকের সঙ্গে একটু ভালো মানুষই করেছো কি সবাই তোমায় পিষে গুঁড়িয়ে চেপটে মেরে ফেলে দেবে। তুমি তো দেশের মানুষগুলোকে এখনো চিনলে না, তাই ওই কথা বলছো। খবরদার খবরদার, ওই বোকামিটি কখনো করো না দিদি।
রেলে চড়লে কখনোই টিকিট কাটবে না। রেলগাড়ির মানে কি জানো তো? কি? জোচ্চোরের বাড়ির ফলার, পেলে ছাড়তে নেই। তা তুই সেই টাকাগুলো নিয়ে কি করিস? প্রকাশ বলে, খাওয়াই। খাওয়াই মানে? কাকে খাওয়াস? প্রকাশ বলে, ওই টিকিট চেকারদেরকে। একদিন যখন ধরে ফেলে তখন তো চা সিগারেট খাওয়াতে হবে। সবাই তো আর আমার বউর ভাই নয় যে আমার মুখ দেখে ছেড়ে দেবে। দু একটা আবার ধর্মপুত্র যুধিষ্ঠিরও আছে জানো, তারা মিষ্টি কথাতেও ভুলবে না, চা সিগারেটও খাবে না, আবার ঘুষও নেবে না। সেই সব বেয়ারা লোকগুলোকে নিয়েই হলো মুশকিল। তা তখন কি করিস? তখন আবার কি করব, গাঁট গছা দিতে হয়। কথাগুলো বলবার সময় দিদিও যত হাসে, প্রকাশও তত হাসে। ভাইয়ের বাহাদুরিতে দিদিও অবাক হয়ে যায়। প্রকাশ যখন নবাবগঞ্জে আসে তখন অনেক সময় রেলবাজারের মিষ্টির দোকান থেকে এক হাঁড়ি কাঁচা গোল্লা নিয়ে আসে। দিদি বলে, এ কি রে, তুই আবার কুটুম লোকের মতো মিষ্টি নিয়ে আসিস কেন? তুই কি কুটুম বাড়ি আসছিস নাকি? প্রকাশ বলতো, না দিদি, তুমি কাঁচাগোল্লা খেতে ভালোবাসো তাই আনলুম, 3 টাকা করে সের। বেটারা গলা কাটা দাম রেখেছে। দিদি সন্দেশটা নেয় বটে, কিন্তু ভাইয়ের দেওয়া জিনিসের দামও সঙ্গে সঙ্গে শোধ করে দেয়। আর তাছাড়াও প্রকাশ টাকাই বা পাবে কোথায়? তার তো আর ভগ্নিপতির মতো নিজের ঢালাও জমিদারি নেই যে দিদিকে রোজ রোজ 1 সের করে কাঁচাগোল্লা খাওয়াবে। আর প্রকাশও জানতো যে সেই কাঁচাগোল্লা দিদি নিজে যতখানি খাবে তার চেয়ে বেশি খাওয়াবে প্রকাশকে। তা ওই সদা যখন হলো তখন ওর ভাতের সময় কড়াকর্মা যা কিছু সবই করেছিল প্রকাশ মামা। অবশ্য তখন প্রকাশ নিজেও ছোট ছিল। সদানন্দ সেই ছোটবেলা থেকেই তার বিয়ে দেওয়া পর্যন্ত সব কাজেই প্রকাশ। জমিদার বাড়ির একমাত্র ছেলে, আদর করবার লোকেরও যেমন অভাব নেই, ছেলের স্বাদ আহ্লাদ শখ মেটাবার জন্য টাকারও তেমনি অভাব নেই। যত ইচ্ছে খরচ করো, ছেলে যদি তাতে সুখী হয় তো আমার কোনো আপত্তি নেই। আরও টাকা নাও। নবাবগঞ্জে চৌধুরী বংশের কুল তিলক সদানন্দ, তার জন্য নরনারায়ণ চৌধুরীর কোনো কার্পণ্য নেই। যেদিন সদানন্দ জন্মালো নরনারায়ণ চৌধুরী তখন রানাঘাটের সদরে মামলার তদবির করতে গেছেন। সদরে তার নিজের বাড়ি ছিল, মামলার মকদ্দমার জন্য তাকে যেতেই হতো প্রায়। ওখানে গেলে কিছুদিন ওই বাড়িতেই কাটাতেন তিনি। লোকজন ছিল তার, কাছারি বাড়ির কাজ হতো ওইখানেই, তার জন্য লোক লস্কর সব কিছুরই ব্যবস্থা ছিল। সেই দিন উকিল মুহুরি নিয়ে কাছারি ঘরে তিনি খুবই ব্যতিব্যস্ত। 90,000 টাকার একটা বিলের মামলার ডিগ্রি হয়েছে, তাই নিয়েই সাক্ষী সাবুদের ঝামেলায় একেবারে নাজেহাল। হঠাৎই তখন নবাবগঞ্জ থেকে দিনু দৌড়তে দৌড়তে গিয়ে খবরটা দিলে, বৌমার ছেলে হয়েছে। প্রথমটাই কেমন যেন ভুল শুনেছেন মনে হলো। তারপর উকিল মুহুরির দিক থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, কি বললি? আগে বৌমার ছেলে হয়েছে। তবু যেন কর্তামশাইয়ের বিশ্বাস হলো না। বললেন, ছেলে না মেয়ে? আগে ছেলে। তুই ঠিক জানিস ছেলে? দিনু বললে, আগে হ্যাঁ, মঙ্গলাদাই নিজেই আমাকে বলেছে, ছোট মশাই তাই আমাকে এইখানে পাঠিয়ে দিলে। কথাটা শুনে কর্তামশাই প্রথমে কি করবেন বুঝেই উঠতে পারলেন না। তারপর কৈলাসকে ডাকলেন। কৈলাস গোমস্তা যে তার পাশেই বসে আছে, উত্তেজনায় সেই খেয়ালও তার ছিল না। আবার ডাকলেন, কৈলাস, কৈলাসের টিকি দেখতে পাচ্ছি না কেন? সে যায় কোথায়? পাশ থেকে কৈলাস বলে উঠল, আগে এই তো আমি। ও, তুমি পাশেই রয়েছ? তা আমি যে এত চেঁচাচ্ছি, তা তুমি রাগ কাটছো না কেন? তোমরা কি সব কানে তুলো দিয়ে রেখেছ? তোমাদের কি সবসময় কেবল ফাঁকি ফাঁকি দেওয়া তোমাদের স্বভাব হয়ে গিয়েছে। একগাদা নথিপত্র নিয়ে কৈলাস তখন হিমশিম খেয়ে যাচ্ছিল। 3 দিন 3 রাত ধরে সেই সব নথিপত্র নিয়েই কেটেছে সকলের। একবার কাছারি আর একবার কোর্ট করেছে। জমিদারি সেরেস্তার কাজে তার মতো বিশ্বস্ত লোক পাওয়া কর্তামশাইয়ের একটা ভাগ্য।
কিন্তু তবু তার বকুনি খাওয়ারই কপাল। কর্তামশাই বললেন, ওসব নথিপত্র এখন রাখো। কৈলাস গোমস্তা বললে, আগে কাল যে মুন্সিফের কোর্টে এই মামলা শুনানি আছে কর্তামশাই। কর্তামশাই বললেন, এই রাখো তো তোমার শুনানি, জীবনে অনেক মামলা করেছি, তুমি আমাকে আর কোর্ট দেখিও না। আমি কি কোর্টের নাম শুনলে ভয় পাবো? না হয় বিলটা যাবে। জীবনে অনেক বিল দেখেছি, আবার অনেক সম্পত্তি চলেও গিয়েছে আমার, আর আমি যদি বেঁচে থাকি অমন বিল আমার আরও 10টা নিলেমে ডেকে নেব। এখনও সব থাক। তা শুনেছ তো নাতি হয়েছে আমার, আর তুমি আমাকে এখন কোর্ট শোনাচ্ছ। যাও যাও, ওসব রাখো। আমি আজকেই নবাবগঞ্জে ফিরে যাব, তার ব্যবস্থা করো। এক্ষুনি যাবেন? তাই এক্ষুনি যাব না তো কি একদিন পরে যাব? পরে গেলে দেরি হয়ে যাবে না? এ কি দেরি করার কাজ? যাও, গাড়ির বন্দোবস্ত করো, আর আমার বাক্স বিছানা সব দিনুকে দিয়ে গুছিয়ে ফেলতে বলো। রজবালিকে ডেকে গাড়িতে গরু জুততে বলো। এর ওপর আর কথা চলে না। কৈলাস গোমস্তা বাইরেই যাচ্ছিল সব বন্দোবস্ত করতে। কর্তামশাই আবার ডাকলেন, আর হ্যাঁ, ভালো কথা, তার আগে আরেকটা কাজ করো দেখিনি। ওই বাজারে সনাতন সাগরাকে চেনো তো? তাকে গিয়ে বলো 10 ভরি সোনার হার যদি একটা তৈরি থাকে, সেটা নিয়ে যেন এক্ষুনি একবার আমার কাছে আসে। তা সেই দিনই কর্তামশাই সেই 10 ভরি সোনার হার নিয়ে রজবালির গাড়িতে চড়ে গ্রামের দিকে রওনা দিয়েছিলেন। খাওয়া, ঘুমোনো, মামলা সব কিছুই মাথায় রইল। সব কিছু ফেলে কর্তামশাই নবাবগঞ্জে এসে ওই 10 ভরির সোনার হার দিয়ে নাতির মুখ দেখেছিলেন। এই নাতি যে তার কত আদিক্ষেতের নাতি, তার কেউ না জানুক, কর্তামশায়ের অজানা ছিল না। ছেলের বিয়ে তিনি অল্প বয়সে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল তার বাড়ি নাতি নাতনিতে ভরে যাবে, তার সংসারে বিলাস বৈভবে ঐশ্বর্যে জাঁকজমকে জমজমাট হয়ে উঠবে। কিন্তু তা হয়নি। তিনি অনেক খুঁজে পেতে সুলতানপুরের জমিদার কীর্তিপদ মুখুজ্জের একমাত্র সন্তানকে নিজের ছেলের পাত্রী হিসেবে পছন্দ করে বউ করে নিজের বাড়িতে এনেছিলেন। কিন্তু বিয়ের পর বহুদিন কেটে গেল, তবুও সন্তানাদি কিছু হলো না দেখে বড়ই মুষড়ে পড়েছিলেন তিনি। আর এই প্রকাশ তখন সবে হয়েছে। বাবা মারা যাবার পর পিসিমার কাছেই থাকত। পিসিমার কীর্তিপদ মুখুজ্জের ছেলে ছিল না বলে আদর যত্ন পেত ছেলের মতো। তারপর যখন প্রীতিলতার বিয়ে হয়, সে নবাবগঞ্জে চলে গেল, তখন ছোট ছেলের মতো প্রকাশ ও দিদির সঙ্গে দিদির শ্বশুরবাড়িতে এলো। কিন্তু এইসব জটিল কুটিল বংশতালিকার শুকনো বর্ণনা না দেওয়াটাই ভালো, তাতে গল্প ঠিক দানা বাঁধতে পারে না। গল্প আত্মীয় স্বজনের ডালপালায় ঘা লেগে হোঁচট খেয়ে খুঁড়িয়ে চলে। তার চেয়ে প্রকাশের যে পরিচয় দিচ্ছিলাম সেইটা দেওয়াই ভালো। কারণ এই উপন্যাস যারা শুনছেন তাদের এখন থেকে জানিয়ে দেওয়াটা ভালো যে প্রকাশ রায় ভবিষ্যতে এই উপন্যাসে আরও অনেকবার উদয় হবে। শ্রোতা বন্ধুদের এই চরিত্রটি সম্বন্ধে যেন একটু বিশেষ অবহিত থাকে। এইদিকে সদানন্দ যখন বড় হলো, তখন প্রকাশ রায় এই বাড়িতে রীতিমতো আসর জমিয়ে বসেছে। এইখানে একবার আসলে 1 মাস 2 মাস করে থাকে, আর দিদির কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিয়ে আবার কিছুদিনের জন্য অদৃশ্য হয়ে যায়। যখন নবাবগঞ্জে থাকে তখন সদানন্দকে নিয়ে ঘোরে। কোথায় যাত্রা হচ্ছে, কোথায় কবির লড়াই হচ্ছে, পাঁচালি হচ্ছে, সেইখানে ভাগ্নেকে সঙ্গে করে তার নিয়ে যাওয়াই চাই। নরনারায়ণ চৌধুরী কিন্তু হাজার কাজের মধ্যেও নাতির খবর নেন। বলেন, খোকা কোথায় গেল? খোকা, খোকাকে যে দেখছি না। কৈলাস গোমস্তা বলে, আগে খোকাবাবু শালাবাবুর সঙ্গে বেরিয়েছে। জিনিসটা কর্তামশাই একেবারেই পছন্দ করতেন না, কিন্তু কিছু বলতেও পারতেন না। বৌমার ভাই, কুটুম্ব সম্পর্ক, তাই শুধু বলতেন, তোমাদের ওই শালাবাবু লোকটা সুবিধের নয়, ওই সিগারেট টিগরেট খেতেও দেখেছি। কিন্তু প্রকাশের সেদিকে কোনো ভূক্ষেপ নেই। স্টেশন থেকে সোজা এসেই একেবারে কর্তামশাইয়ের পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকায়।
কর্তামশাই প্রত্যেকবারই হচকচিয়ে যান, বলেন, কে? আগে আমি, প্রকাশ। প্রকাশ? নামটা যেন অনেকক্ষণ চিনতে পারেন না। তারপর একেবারে না চিনলেও খারাপ দেখায়, তাই বলেন, তা বেয়াই মশাই কেমন আছেন? বেয়ান, সবাই ভালো আছেন তো? তারপরে আর কর্তামশাইয়ের সঙ্গে দেখা করার দরকারই মনে করে না সে। সোজা চলে যায় দিদির কাছে। একেবারে অন্দর মহলে গিয়ে বলে, দিদি এলুম। একদিন হাসতে হাসতে ঢোকে দিদির ঘরে আর বলে, জানো দিদি, তোমার ছেলে খুব ইন্টেলিজেন্ট হয়েছে। দিদি বলে, কীরকম? প্রকাশ বলে, তা ওকেই জিজ্ঞেস করো না। দিদি খোকার দিকে চেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে খোকন? খোকন বলে, আমি গান শিখেছি মা। ও মা, তাই নাকি? কই গাও দেখি। প্রকাশও উৎসাহ দেয় ভাগনাকে, বলে, গাও গাও, গেয়ে শোনাও মাকে, শোনাও। খোকন তখন দুই হাত তুলে এঁকে বেঁকে নাচতে শুরু করে দিলে। তারপর গান গাইতে আরম্ভ করলে, আগে যদি প্রাণসখী জানিতাম, শ্যামের পীড়িত গরল মিশ্রিত কারো মুখে যদি শুনিতাম, কুলবতী বালা হইয়া সরলা, তবে কি ও বেশ ভকিতাম। গান শুনে ভেতর বাড়ি থেকে আরও অনেকেই দৌড়ে এসেছিল। গৌরী পিসি ছেলের বুদ্ধি দেখে আর থাকতে পারলে না। একেবারে দুই হাতে খোকনকে কোলে তুলে মুখময় চুমু খেতে লাগলো। বললে, উমা, কি চমৎকার গলা খোকনের! বড় হলে খোকন আমাদের বড় গাইয়ে হবে বৌদি। আরও যারা ছিল তারা সবাই একেবারে ধন্য ধন্য করতে লাগলো। অহংকারে তখন শালাবাবুর বুক 10 হাত হয়ে গেছে। বললে, এইবার সেই গানখানা গাও তো খোকন, ওই সেই যেখানে আমি শিখিয়েছিলাম। কোন গানটা? সেই যে আর নারীরে করিনে প্রত্যয়। খোকন গাইতে লাগলো, আর নারীরে করিনে প্রত্যয়, নারীর নাইঘু কিছু ধর্ম ভয়, নারী মিলিতে যেমন ভুলিতে তেমন, দুই দিকে তৎপর, মজিয়ে পড়ে চায় না ফিরে, আপনি হয় অন্তর। শালাবাবু নিজেই গানের তারিফ করতে লাগলো আর বললে, বাহ 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 বাহ। কিন্তু হঠাৎই হরনারায়ণ ঘরে ঢুকলেন। বললেন, কে গান গাইছে? খোকা না? শালাবাবু বললে, হ্যাঁ জামাইবাবু, আপনি আরেকবার শুনবেন গানটা? হরনারায়ণ বললেন, না, ওসব গান ওকে কে শিখিয়েছে? শালাবাবু বললে, কবির গান শুনতে নিয়ে গিয়েছিলুম, সেখানেই শিখেছে। কি ইন্টেলিজেন্ট হয়েছে খোকন, দেখেছেন? একবার মাত্র গানটা শুনেছে আর সঙ্গে সঙ্গেই সুরটা মুখস্থ করে ফেলেছে। আমি তো জামাইবাবু আমার বাপের জন্মে এমন ইন্টেলিজেন্ট ছেলে দেখিনি। ভেরি ভেরি ইন্টেলিজেন্ট বয়। প্রকাশের সামনে হরনারায়ণ কিছুই বললেন না, কিন্তু রাত্রে শোবার ঘরে এসে স্ত্রীর কাছে মুখ খুললেন। বললেন, খোকনকে কি তুমি প্রকাশের সঙ্গে কবির লড়াই শুনতে পাঠিয়েছিলে? প্রীতিলতা প্রশ্নটা শুনে একটু অবাক হয়ে গেল। বললে, কেন বলো তো? না, আসলে জিজ্ঞেস করছি, যেই সব গানগুলো খোকন গাইছিল এগুলো তো খুব ভালো গান নয়। বাবা শুনলে রাগ করবেন। খোকনকে আর যার তার সঙ্গে যেখানে সেখানে ঘুরতে বেড়াতে দেওয়াটা ঠিক নয়, অভ্যেসটা খারাপ হয়ে যাবে। প্রীতিলতা বললে, কিসের অভ্যেস? ওই সব বাজে গান গাওয়ার অভ্যেস। প্রীতিলতা বললে, ছেলে মানুষ, গান শুনেছে আর শিখে ফেলেছে, এতে অভ্যেস খারাপ হবার কি আছে? তোমার যেন সবটাতেই বাড়াবাড়ি। ছেলে মানুষ একটু গান গাইলেই দোষ। হরনারায়ণের পর আর ওই বিষয়ে কোনো কথাই বলতেন না। আর তাছাড়াও এই নিয়ে মাথা ঘামানোর মতো বেশি সময়ও ছিল না তার হাতে। কিন্তু মনে মনে কেমন যেন চিন্তিত হলেন। সেদিন খোকনের আরেকটা বুদ্ধির আকাট্য প্রমাণ দিলে প্রকাশ। দিদির কাছে খোকনকে নিয়ে এসে বললে, উহ, কি বলবো তোমায় দিদি, খোকন একটা জিনিয়াস হবে নিঘাত, দেখে নিও।
দিদি ঠিক বুঝতে পারলে না, বললে, জিনিয়াস? তার মানে? মানে একটা ধুরন্ধর প্রতিভা। কেন, আবার কি করেছে? আরে কৈলাস গোমস্তার হুঁকোটা ছিল চণ্ডীমণ্ডপে, কলকেতে তখন আগুন জ্বলছে, ওই এক টানে হুঁকো থেকে ধোঁয়া টেনে নাক দিয়ে বার করে ছেড়েছে। দিদিও ছেলের বুদ্ধির বহর দেখে অবাক হয়ে গেছে, বললে, তাই নাকি? হ্যাঁ দিদি, আমি তো কাণ্ড দেখে অবাক। আমি এই বলে দিচ্ছি দিদি, এই ছেলে তোমার বংশের নাম রাখবে। এমন বুদ্ধি আমি বাপের জন্মে কারোর দেখিনি, সত্যি। দিদি খোকনের দিকে চেয়ে বললে, হ্যাঁ রে খোকন, তোর কাশি হলো না? খোকন ঘাড় নাড়লে, বললে, না। বলিস কি রে, একটুও কাশি হলো না? খোকন গর্বের সঙ্গে ঘাড় নেড়ে আবার বললে, না না। গৌরী পিসিও এসে দাঁড়িয়েছিল, সে শুনে বললে, না বৌদি, আমি তোমাকে বলেছিলুম, এ ছেলে তোমার একটা কেষ্ট না হয়ে যায় না। রাত্রে হরনারায়ণ ঘরে আসতেই প্রীতি বললে, ওগো, খোকনের কি বুদ্ধি হয়েছে জানো? হরনারায়ণ বললেন, কি? আজকে গোমস্তা মশাইয়ের হুঁকো টেনে খোকন নাকি নাক দিয়ে গল গল করে ধোঁয়া ছেড়েছে, একটুও কাশেনি। খোকন পাশেই ছিল, সেও বাবার দিকে চেয়ে বললে, হ্যাঁ বাবা, আমি একটুও কাশিনি। হরনারায়ণ কথাটা শুনে কিন্তু হাসতে পারলেন না, আরো গম্ভীর হয়ে গেলেন। স্ত্রীর দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কে ওকে হুঁকোয় মুখ দিতে বলেছিল? স্ত্রী বললে, কি আবার বলবে, ও নিজেই মুখে দিয়েছে। কিন্তু ওর সঙ্গে কেউ ছিল না? স্ত্রী বললে, হ্যাঁ, প্রকাশ ছিল, সে সাক্ষী আছে, সে নিজের চোখে দেখেছে। হরনারায়ণ এই কথার কোনো উত্তর দেওয়ার দরকার বলে মনে করলেন না, তবে আরও যেন চিন্তিত হয়ে পড়লেন। পরের দিনই কেষ্টনগরের স্কুলের হেডমাস্টার মশাইকে বাড়িতে ডেকে পাঠালেন। এই সেই প্রকাশ রায়। এককালে এই প্রকাশ রায় যখন তখন হুট করে এই নবাবগঞ্জে আসতো আর নবাবগঞ্জের মানুষজনদের কাছে রাজা উজির মারত। ভাগ্নেকে নিয়ে যাত্রা শুনতে যেত, কবির গান শুনে তারিফ করত, ভাগ্নেকে গান শেখাতো, তামাক খেতে তালিম দিত। তা সেসব অনেক দিন আগেকার কথা। তারপর সেই নরনারায়ণ চৌধুরী মারা গেলেন, সেই দিদিও আর নেই, আর সেই ভাগ্নে সদানন্দ তখন আর নেই। ছিল মাত্র এক জামাইবাবু। এইবার সেই জামাইবাবুও চলে গেল। প্রকাশ রায়ের সময় এখন খারাপ পড়েছে। সেই খারাপ সময়ে সুরাহা করতেই প্রকাশ রায় আবার এসেছে রেলবাজারে। সামনে একটা বাস দাঁড়িয়েছিল। আগে এই রাস্তাটুকু বরাবর হেঁটেই সে মেরে দিয়েছিল, কিন্তু এখন বয়স হয়েছে, এখন গতরও আগের চেয়ে অনেক ভারী হয়ে গেছে। সোজা বাসের কাছে গিয়ে জিজ্ঞেস করলে, নবাবগঞ্জে যাবে ভাই? নবাবগঞ্জে? নবাবগঞ্জে যাবে না, মুবারকপুর থেকে হাঁসখালি চলে যাবে। তা মোবারকপুর কত ভাড়া? 20 পয়সা। 20 পয়সা? 20 পয়সায় 1 কাপ চা আর 2টো সিগারেট হয়ে যেত। সে যাকগে, কপালে যখন পয়সা নষ্ট আছে তা কে খণ্ডাবে। ঠিক আছে, ওই মোবারকপুরেই সে নেমে যাবে। প্রকাশ রায় সুটকেসটা নিয়ে বাসে উঠে পড়ল। মোবারকপুর থেকে বাস থেকে নেমে প্রকাশ রায় যখন নবাবগঞ্জে এলো তখন আরও বেলা বেড়েছে। নবাবগঞ্জে সেই দিন হাটবার, কিন্তু হাট বসতে বসতে সেই যার নাম বেলা 1:30। সকালবেলার দিকে তেমন লোকজন থাকে না, কিন্তু যত বেলা বাড়ে তত চারিদিকে গ্রামগঞ্জ থেকে ব্যাপারী, চাষি, খদ্দের এসে জোটে। আর আসে ভ্যান্ডাররা। কলকাতার কোলে মার্কেট থেকে সোজা চলে আসে কেষ্টগঞ্জে। কেউ কেউ নামে মদনপুরে, আবার কেউ আড়ংঘাটায়, আবার বা কেউ বগুলায়। বেগুন, মূলো, পটল, কপি কিংবা আম, কাঁঠাল এ সমস্ত কিনে ঝুড়ি ভর্তি করে
ট্রেনে চাপিয়ে সোজা শিয়ালদা, আর সেইখান থেকে কোলে মার্কেট। তখন হাটে আসে ডাকপিয়ন, আসে মোবারকপুরের ডাক্তার কার্তিক বাবু, আসে কেষ্টগঞ্জ স্কুলের হেডমাস্টার। কেউ বা আসে সাইকেলে চড়ে, কেউ চলে আসে হেঁটে, আবার বা কেউ আসে বাসে চড়ে। এক হপ্তার বাজারটা হয়ে যায় নবাবগঞ্জের হাট থেকে। তা সপ্তাহের ওই দিনটাই শুধু হাট করবার দিন নয়, পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ করবারও দিন বটে। এই সেই নরনারায়ণ চৌধুরীর আদি আমল থেকেই এমনটা চলে আসছিল। বলতে গেলে তিনিই এই হাট বসান এইখানে। আগে নবাবগঞ্জের লোকজন বড় হাট করতে যেত সেই রেল বাজারে, আর নয়তো বাজিতপুরে। অবশ্য হাট করার রেয়াজ তখন এত ছিল না। আলুটা রেলবাজার থেকে নিয়ে এলেই হয়ে যেত, আলু আর কেরোসিন। বাকি শাক পাতা মাছ ওই নবাবগঞ্জের ঘরে বসেই মিলত সকলের। মালোপাড়া থেকে আসতো মাছ বিক্রি করতে, আর যার যার বাড়ির উঠোনে গজাতো শাক পাতা কলা মূলো। তখন কর্তাবাবু নতুন করে বাড়ি করেছেন, পাকা দোতলা বাড়ি। কৃষাণ খাতক ব্যাপারী মহাজনী দর্শনার্থী প্রার্থী নানা লোকের আনাগোনা শুরু হয়ে গেছে। নবাবগঞ্জের নামধাম হয়ে গেছে এই দিগরে। তিনি বললেন, এই কি কথা, নবাবগঞ্জে হাট নেই? এটা তো ভালো কথা নয়। 10টা গ্রামে ঢেড়া পিটিয়ে জানান দিয়ে দিলেন যে এইবার থেকে প্রত্যেক শনি মঙ্গলবারে নবাবগঞ্জের বারোয়ারি তলায় হাট বসবে। ব্যাপারীরা যারা হাটে বেচাকেনা করতে আসবে, জমিদার তাদের কাছে কোনো তোলা নেবেন না। ব্যাপারীদের কাজ কারবারে সব রকম সুবিধে দেয়া হবে। তা যতদিন কর্তাবাবু ছিলেন ততদিন তিনি দেখে গেছেন নবাবগঞ্জের শনি মঙ্গলবারের হাট বেশ জমজমাট হয়ে চলেছে। তারপর কর্তাবাবুর ছেলে হরনারায়ণের আমলেও হাট রমরমা হয়ে উঠেছে। হাটে আরও ব্যাপারী, আরও খদ্দের, আরও দূর দূর দেশ থেকে এসে জড়ো হয়েছে লোক। আর সেই কর্তাবাবু আজ আর নেই। সেই কর্তাবাবুর ছেলে হরনারায়ণ চৌধুরীও আজ আর নেই। এমনকি হরনারায়ণ চৌধুরীর অত যে আদরের ছেলে, সেও আর নবাবগঞ্জে নেই। ওই হাটের দিন সদানন্দ আসতো দিনুর সঙ্গে, কৈলাস গোমস্তাও আসতো এক একদিন। কৈলাস গোমস্তা আসা মানেই স্বয়ং হরনারায়ণ চৌধুরীর আসা। তা কৈলাস গোমস্তা হাটে এলে কারোর কোনো জিনিসের জন্য দরদস্তুর প্রয়োজন হতো না। অনেক সময় সঙ্গী কর্তাবাবুর নাতি সদানন্দ আবদার ধরত, কৈলাস কাকা, আমি বেলুন নেব। রেলবাজার থেকে রবারের বেলুন নিয়ে এসে বেচছিল কপিল পায়রা পোড়া। আবদারের কথা শুনে সে বললে, এই নেন গোমস্তা মশাই, খোকাবাবুর জন্য বেলুন নেন। কৈলাস গোমস্তা বেলুন নিলে, জিজ্ঞেস করলে, তা কত দাম রে কপিল? কপিল পায়রা পোড়া বললে, দামের কথা বলে লজ্জা দেবেন না গোমস্তা মশাই, আমি খোকাবাবুকে এমনিই খেলতে দিলুম। খেলতে দিলুম মানে? খোকাবাবু তোর কাছে ভিক্ষে নেবে নাকি? খোকাবাবুর কি পয়সার অভাব? কপিল পায়রা পোড়া বললে, আগে বাবুদের খেয়ে পড়েই তো আমরা বেঁচে আছি। খোকাবাবু খেলতে চেয়েছেন, তাই আমি ওনাকে দিলুম। তা বেলুন পেয়ে সে মহা খুশি। দিনুমামা আর কৈলাস কাকার সঙ্গে সারা হাট ঘুরতে লাগলো বেলুন নিয়ে। সদানন্দ যেখানে যায় তার সঙ্গে সঙ্গে বেলুনও মাথার উপর চলতে থাকে, আর সেই বেলুন নিয়ে কয়েক ঘন্টা কেটে গেল। বাড়ির ভেতর মাকে গিয়ে বেলুন দেখালে, চণ্ডীমণ্ডপে বাবাকে গিয়ে দেখালে, কাছারি বাড়িতে কর্তাবাবুকে গিয়ে দেখালে। যেন এক মহা সম্পত্তি পেয়ে গেছে সে। বাড়িময় তার বেলুন নিয়ে খেলা চলছে। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে সেটা চুপসে গেছে, আর তখন শুরু হলো নাতির কান্না। কর্তাবাবুর কানে কান্না যেতেই তিনি জিজ্ঞেস করলেন, তা খোকা কাঁদে কেন রে? কি হয়েছে? কেউ মেরেছে নাকি? দিনু বললে, আগে খোকাবাবুর বেলুন চুপসে গেছে। শেষ জীবনে কর্তাবাবু নাতি অন্তপ্রাণ হয়ে গিয়েছিলেন। যে বায়না ধরত তাই যোগান দিতেন। কখনো বেলুন, কখনো পাখি, কখনো ঘুড়ি, আবার কখনো বা সাইকেল। সুদখোর মানুষ কারো সুদের একটা পয়সাও ছাড়তেন না, কিন্তু নাতির জন্য যত টাকাই হোক না কেন তার খরচ হওয়াটাকে খরচ বলে কখনোই মনে হতো না তার। বলতেন, আহা,
ছোট ছেলে, আবদার ধরেছে, তা দাও না কিনে। বাবা বলতো, আদর দিয়ে দিয়ে কর্তাবাবুই খোকা সর্বনাশ করবেন দেখছি। তা কান্নাকাটির কারণ শুনে কর্তাবাবু তখনই লোক পাঠালেন রেলবাজারে। দিনু গেল সেখানে। নাতির আবদার রাখবার জন্য একটা লোক 5 ক্রোশ হেঁটে 2 পয়সার একটা বেলুন কিনে নিয়ে এলো। তবে নাতি ঠান্ডা। তখন আবার তার মুখ দিয়ে হাসি বেরোলো। তখন আবার সেই বেলুন নিয়ে সারা বাড়িময় মাতামাতি চলল। কর্তাবাবুর কাছে দিনু আসতেই তিনি জিজ্ঞেস করলেন, এনেছিস? বেলুন এনেছিস? দিনু বললে, আগে হ্যাঁ। খোকাকে দিয়েছিস? আগে হ্যাঁ, দিয়েছি। তা কত দাম নিলে? আগে 2 পয়সা। 2 পয়সা? 2 পয়সা দাম শুনেই চমকে উঠলেন কর্তাবাবু। বললেন, সেই দিন কপিল পায়রা পোড়া যে কৈলাসের কাছে 4 পয়সা নিয়েছিল রে। তবু সন্দেহ হলো। হিসেবের খাতাটা বার করে দেখে নিলেন। হাটে যা কিছু কেনাকাটা হতো তার হিসেব দিতে হতো কর্তাবাবুর কাছে। তিনি সেগুলো নিজের হাতে লিখে সিন্দুকের মধ্যে খাতাটা রেখে দিতেন। হিসেবের খাতায় স্পষ্ট লেখা হয়েছে কপিল পায়রা পোড়ার কাছে 4 পয়সা দিয়ে খোকার জন্য বেলুন কেনা হয়েছে। ডাকলেন, কৈলাস, কৈলাস, কোথায় গেলি? কৈলাস গোমস্তা এলো। কর্তাবাবু তাকে জিজ্ঞেস করলেন, কৈলাস, সেই দিন কপিল পায়রা পোড়ার কাছে তুমি বেলুন কিনেছিলে ক পয়সা দিয়ে? আগে আপনাকে তো আমি খরচের হিসেবটা দিয়েছি। কর্তাবাবু বললেন, তুমি বলেছ 4 পয়সা, আর আমার খাতাতেও তাই লেখা রয়েছে। কিন্তু আজ তো দিনু রেলবাজার থেকে খোকার জন্য একটা বেলুন কিনে এনেছে, সেটা মাত্র 2 পয়সা নিয়েছে। কপিল পায়রা পোড়া লোকটা তো দেখছি চোর, আমাকে 2 পয়সা ঠকিয়ে নিয়েছে। এ কি মগের মুলুক পেয়েছে? আমার পয়সা কি সে সস্তা ভেবেছে? কৈলাস গোমস্তা সবিনয়ে বললে, আগে হুজুর, কি আর বলবো, আজকাল পৃথিবীতে কাউকেই আর বিশ্বাস নেই, সব বেটা চোর। কর্তাবাবু বললেন, তা চোর বললে তো আমি আর শুনবো না। চুরি করতে হয় অন্য কারোর বাড়িতে সিঁধ কাটো গে, তাই বলে আমার বাড়িতে? তা সে পেয়েছেটা কি? ভেবেছে আমি ধরতে পারবো না? আমি বোকা? আর আমার পয়সা বুঝি পয়সা নয়? আমাকে বুঝি মুখে রক্ত উঠিয়ে টাকা পয়সা উপার্জন করতে হয়নি? তারপর একটু থেমে গিয়ে বললেন, ওর কাছে জমি জমা কি আছে আমার? কৈলাসের হিসেব সবই মুখস্থ থাকে। বললে, ওই বিলের ধারে 1 লপ্তে 3 বিঘে ওর ভাগে আছে, আর ওর কাকার ভাগে আছে বাকি 7 বিঘে। তা ওর আর কি কি সম্পত্তি আছে? সম্পত্তি বলতে ওই আমাদের 3 বিঘে জমিই ওর ভরসা। ওতেও সারা বছর চলে না। ওই মা ষষ্ঠীর কৃপায় আবার ওর সংসারও অনেক বড় তো। একটা বউ মরে যাবার পর আবার নতুন করে একটা বিয়েও করেছে। তা ও পক্ষের 13টা অ্যান্ডাগন্ডা, আর এই পক্ষেরও আবার একটা মেয়ে হয়েছে সম্প্রতি। কর্তাবাবু বললেন, তাহলে তো খুবই কষ্ট সৃষ্টি চালায়। তা খাজনাটা ঠিক সনসন দিয়ে যাচ্ছে তো? আগে দিতে পারবে কি করে বলুন? 2-1 সন মাঝে মাঝে বাকিও পড়ে যায়। খুব ধমক টমক দিলে তখন গরু বাছুর বেচে জমিদারের পাওনা শোধ করে কোনো রকমের দেয়। আর সেই জন্যই তো হাটবারে কখনো বেলুন, কখনো বিস্কুট, লেমন জুস এইসব নিয়ে বসে। তাতে যা 2 পয়সা হয়। কর্তাবাবু বললেন, তাই বলে আমাকে ঠকাবে? আমারই খাবে পড়বে আর আমাকেই ঠকাবে? এটা তো ভালো কথা নয়। তুমি ও জমিটা খাস করে নাও। খাস করে নেব? হ্যাঁ হ্যাঁ, খাস করে নেবে। আমি অত দয়ার অবতার হতে পারবো না, আমার অত পয়সা নেই। আজই খাস করে নেবে, বুঝলে? তা সেই দিনই খবর গেল কপিল পায়রা পোড়ার কাছে। সে তখন সারা দিনের খাটুনির পর তার বাড়ির চাতরায় ভাত খেতে বসেছে। খবরটা শুনেই খাওয়া তার মাথায় উঠল। খাওয়া ফেলে তখনই ছুটল কাছারিতে। কৈলাস গোমস্তা তাকে বললে, তা আমি কি করব বাপু? আমার কি আর জমি?
তা যার জমি তিনিই যদি হুকুম করেন তো আমি আর কি করতে পারি? তুই কর্তাবাবুর কাছে গিয়ে তোরা আর্জি পেশ করগে। কপিলের তখন মাথায় বজ্রাঘাত। বললে, আপনি সব গোমস্তা মশাই, আপনি বললে কর্তাবাবু জমি ফিরিয়ে দেবেন। ওই জমিটুকু চলে গেলে আমি কাচ্চা বাচ্চা নিয়ে খাবো কি? আমার সংসার চলবে কি করে? একটা 5 ফুট লম্বা পুরুষ মানুষ যে অত গলা ফাটিয়ে হাউ হাউ করে কান্নাকাটি করতে পারে তা চোখে না দেখলে সদানন্দ কল্পনাও করতে পারত না। বাড়ি শুদ্ধ লোক সবাই জানতে পারল কপিল পায়রাপোড়ার জমি কর্তাবাবু খাস করে নিচ্ছেন, কিন্তু কেন যে খাস করে নিচ্ছেন তা কেউ জিজ্ঞেস করল না। সবার কাছে যেন জিনিসটা স্বাভাবিক। আর এ তো হবারই কথা। জমিদারের হক আছে জমি খাস করে নেবার, তা সে অন্যায় করুক আর না করুক, খাজনা দিক আর না দিক। আমার মর্জি হয়েছিল তাই তোমায় জমি চাষ করতে দিয়েছিলুম, আবার এখন মর্জি হয়েছে এখন তোমার কাছ থেকে জমিটা কেড়ে নেব। জমির মালিক তুমি না আমি। সদানন্দ দিনু মামার কাছে গিয়ে জিজ্ঞেস করলে, দিনু মামা, কপিলকে মারছে কেন দাদু? দিনু মামা বললে, মারবে না? কপিল যে কর্তাবাবুকে ঠকিয়েছে। ঠকিয়েছে? কি করে ঠকালো? 2 পয়সার বেলুন 4 পয়সায় সে বিক্রি করেছে। সেই একই বেলুন আমি রেলবাজার থেকে 2 পয়সায় কিনে এনেছি। সদানন্দ অবাক হয়ে গেল। বললে, কই, বেলুন তো কপিল বেচেনি। আমি বেলুন নেব বলে আবদার ধরেছিলুম, তাই ও মাগনাই দিয়ে দিলে। ও তো পয়সা নেয়নি, আমি নিজের চোখে দেখেছি। আমি তো তখন হাটেই ছিলুম। কিন্তু দিনুর কাছ থেকে কোনো প্রতিকার পাবে না জেনে আর সেখানে অপেক্ষা করলে না, একেবারে সোজা দাদুর ঘরে গিয়ে পৌঁছলো। সেখানে তখন বীভৎস কাণ্ড চলছে। ঘরের মধ্যে দাদু নিজের লোহার সিন্দুকটার পাশে বসে আছে আর একটু দূরে দাঁড়িয়ে আছে কৈলাস কাকা। আর তাদের সামনে বংশী ঢালি কপিল পায়রাপোড়ার মাথার ঝুঁটি ধরে আছে আর বলছে, বল বল কর্তাবাবুকে বল, কেন ঠকালি বল। কিন্তু কপিল কি বলবে? তাকে কথা বলবার ফুরসতি বা কে দিচ্ছে? এক হাতে চুলের ঝুঁটি ধরে অন্য হাতে পটাপট মুখে ঘুষি মেরে চলেছে, আর দাদু বংশীকে উৎসাহ দিয়ে চলেছে, মার মার বেটাকে, মার মার, আমার সঙ্গে শয়তানি, আরও মার। সদানন্দ আর থাকতে পারলে না, একেবারে ঝাঁপিয়ে গিয়ে পড়ল দাদুর সামনে। বললে, দাদু, ওকে মারছো কেন? ও তো বেলুনের দাম নেয়নি, অমনিই দিয়েছে। ওই তো কৈলাস কাকা জানে, কৈলাস কাকাকে জিজ্ঞেস করো না। ও কৈলাস কাকা, তুমি বলছো না কেন? ও কৈলাস কাকা। কিন্তু কর্তাবাবু বিরক্ত হয়ে উঠলেন নাতির কথায়। প্রথমটায় তিনি যেন একটু হচকচিয়ে গিয়েছিলেন, তারপর সম্বিত ফিরে পেয়ে বলে উঠলেন, আরে তুই এখানে কেন এলি? ও দিনু, দিনু, কোথায় গেলি? ও দিনু, খোকাকে এখানে কেন আসতে দিলি? ওরে ও দিনু, ওকে নিয়ে যা এখান থেকে। কিন্তু সদানন্দ নাছোড়বান্দা, বলে, আমি যাব না এখান থেকে, আগে তুমি আমার কথার জবাব দাও। সদানন্দও যাবে না, কর্তাবাবুও ছাড়বে না। আর ততক্ষণে দিনু এসে গেছে। এসে জোর করে হাত ধরে টানতে টানতে চ্যাংদোলা করে সদানন্দকে ঘরের বাইরে নিয়ে গেল। কিন্তু তখনও ঘরের ভেতর থেকে কপিলের কান্নার আওয়াজ তার কানে আসছিল। এসব কতকাল আগেকার কথা, তবু সদানন্দের যেমন মনে আছে নবাবগঞ্জের সেকালের যারা আজও বেঁচে আছে তাদেরও মনে আছে। মনে আছে শেষকালে ছেলে মেয়ে বউকে খেতে না দিতে পেরে সেই কপিল পায়রাপোড়া একদিন নবাবগঞ্জ থেকে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল, কেউ আর টের পেল না। কপিল পায়রাপোড়ার কাকা প্রথমে কিছুদিন তার ছেলে মেয়েদের দেখেছিল, তারপর দেখা গেল একদিন ওই 12 তলার বটগাছের ডালে কপিলের ধড্ডা ঝুলছে। একটা গরু বাঁধা দড়ি দিয়ে গলাটা বেঁধে কখন হয়তো ঝুলে পড়েছিল, কেউ দেখতে পায়নি। তারপর পুলিশ, থানা, দারোগা, কোর্ট কাছারি অনেক কিছুই হলো তাই নিয়ে। আবার সেই ঘটনার ঢেউ একদিন থেমেও গেল ধীরে ধীরে, কিন্তু সদানন্দের মন থেকে তার মুছল না।
এইসব ছোটোখাটো ঘটনা, কিন্তু ছোটোখাটো ঘটনাগুলোই সদানন্দের মনের ভেতর জমে জমে পাহাড় হয়ে উঠতে লাগলো। প্রকাশ মামা জিজ্ঞেস করত, হ্যাঁ রে, তুই কি এত ভাবিস রে? সদানন্দ তখন একটু বড় হয়েছে, বলতো, আচ্ছা মামা, তোমার এসব ভালো লাগে? প্রকাশ মামা তো অবাক। সে শুধু জানে ফুর্তি করা আর খাওয়া দাওয়া হই হুল্লোড় করে জীবনটা কাটিয়ে দেওয়া। ভালো খাও, ভালো পড়ো, 2 হাতে টাকা উপায় করো, আবার 2 হাতে সেই টাকা খরচ করো। ভাগ্নের কথা শুনে বললে, কি ভালো লাগে? সদানন্দ বললে, এই যে তুমি যা করো সারাদিন, আমি সারাদিন কি করি? এই যে আরাম করে খাও, বারোয়ারি তলায় গিয়ে আড্ডা দাও, তাস খেলো, তারপর গন্ডে পিণ্ডে আবার খাও, খেয়ে নাক ডাকিয়ে ঘুমো, তারপর ঘুম থেকে উঠে সন্ধেবেলা এই গাঁ ওই গাঁ করে বেড়াও, তারপর রাত্রিরে এসে আবার ঘুমিয়ে পড়ো। প্রকাশ মামা বললে, আমি যা করি এ তো সবাই করে রে, কেন, এতে দোষটা কি? আমি চুরিও করছি না কারো, বাটপাড়িও করছি না কারো। আমার বাপ কাকা জ্যাঠা 14 পুরুষ চিরকাল এই জিনিসই করে এসেছে, আবার আমিও তাই করব। আবার তুইও যখন বড় হবি তখন তুইও তাই করবি, এটাই তো নিয়ম রে। সদানন্দ বললে, কিন্তু আমার যে ওসব করতে ভালো লাগে না মামা। জানো, কপিল পায়রাপোড়াকে তুমি চিনতে? কপিলকে? সেই শয়তানটাকে? তা চিনবো না? বেটা 1 নম্বরের আহম্মক ছিল একটা, শেষকালে তাই অপঘাতে মরতে হলো। তা যেমন কর্ম তেমন ফল। সদানন্দ বললে, দেখো প্রকাশ মামা, আজকাল সবাই তার কথা ভুলে গেছে। আমার বাবা মা কারোর হয়তো আর মনেই নেই, আমার দাদুরও হয়তো মনে নেই তার কথা। ওই বারোয়ারিতলায় যখন সে আত্মঘাতী হলো, সবাই তার দেখেছে, দেখে সবাই শিউরে উঠেছে, কিন্তু আজকে আর কারোর সে কথা মনে নেই জানো। প্রকাশ মামা হো হো করে হেসে উঠল, বললে, তুই তো দেখছি একটা আস্ত পাগল রে, অত কথা মনে রাখতে গেলে মানুষের চলে? সংসারে একদিন তো সবাই মরবে রে, সকলেরই বাবা মরবে, ঠাকুরদা মরবে, মা মরবে। প্রথম প্রথম লোকে সেই জন্য একদিন কাঁদবেও, কিন্তু তারপর তারপর বেশি কান্নাকাটি চালিয়ে গেলে সংসার চলবে? আমার তো বাবা মা যাবার পর খুব কেঁদেছিলাম, তা এখন কি আর কাঁদছি? আমায় কাঁদতে দেখেছিস কখনো সেই জন্য? তুই যে আমাকে অবাক করলি রে সদা। সদানন্দ বললে, কিন্তু মামা, আমি যে কিছুই ভুলতে পারি না কেন? আমার কেন সব কিছু মনে থাকে? কপিল পায়রা পড়ার কথা আমার সব সময় মনে পড়ে, রাত্রিরে শুয়ে শুয়ে ভাবি, দিনের বেলা স্কুলেও পড়তে পড়তে ভাবি, ভাত খেতে খেতেও ভাবি। প্রকাশ মামা ভাগ্নের কথা শুনে ভয় পেয়ে গেল, বললে, এই রে, খেয়েছে। সদানন্দ বললে, কেন, কি করলুম আমি? তোর তো দেখছি মাথা খারাপের লক্ষণ রে, এ তো ভালো কথা নয়, ডাক্তার দেখাতে হয়। সদানন্দ বললে, কিন্তু সে তো কোনো দোষ করেনি মামা, তাকে যে দাদু মিছিমিছি মারলে, বংশীঢালিকে দিয়ে বেকসুর অপমান করালে, সে তো কিছু করেনি। প্রকাশ মামা যেন সব ভেবেচিন্তে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এসেছে, বললে, না, এইবার জামাইবাবুকে তোর বিয়ের কথা বলতে হবে দেখছি। বিয়ে? বিয়ে আমি করব না মামা। সে কি রে, তুই ঠাকুরদার সবেধন নাতি, বাপের চোখের একমাত্র মণি, তা বিয়ে করবি না? তোর কি মাথা খারাপ হয়েছে? জানিস তোর মতন পাত্তর পেলে মেয়ের বাপেরা লুফে নেবে। সদানন্দর ওইসব কথা ভালো লাগতো না। বিকেলবেলা যখন স্কুল থেকে হেঁটে হেঁটে আসতো, এক একদিন শীতের দিনে বাড়ি আসতে আসতে চারিদিকে অন্ধকার হয়ে আসতো, তখন মনে হতো কে যেন তার পেছন পেছন আসছে। শুকনো পাতার উপর হাঁটলে যেমন মরমর করে শব্দ হয়,
তেমনি শব্দ করতে করতে তার পিছু পিছু কেউ আসছে। আবার অনেকদিন মনে হয়েছে গাঁয়েরই কোনো লোক ক্ষেত খামার থেকে ফিরছে, কিংবা কোনো বাড়ির বউ গাং থেকে জল নিয়ে ফিরছে। কিন্তু না, তা নয়। অনেক সময় রাস্তার আশেপাশে, সামনে পেছনে, কাছে দূরে কেউই থাকে না, অথচ কে যেন তার পেছন পেছন হাঁটে। একদিন ধরে ফেলেছিল, লোকটা একেবারে আস্তে আস্তে তার গায়ে এসে পড়েছিল। সদানন্দ চমকে উঠে চেঁচিয়ে উঠেছিল, কে? আমি। আমি কথাটা কেউ বললে কি না তা সে বুঝতে পারলে না, কিংবা হয়তো তার নিজের মনে আতঙ্কটাই শব্দ হয়ে বাইরে বেরিয়ে এসেছিল। তবে সে এক মুহূর্তের মধ্যেই চোখের সামনে দিয়ে সে অদৃশ্য হয়ে গেল। কিন্তু সেই অদৃশ্য হওয়ার আগেই যেটুকু দেখতে পেলে তাতে মনে হলো সে আর কেউ নয়, সে হলো কপিল পায়রা পোড়া। ঘটনাটা প্রকাশ মামাকে বলতেই প্রকাশ মামা আর দেরি করলে না, সোজা জামাইবাবুর কাছে চণ্ডী মণ্ডপে চলে গেল। বললে, জামাইবাবু, সদার বিয়ে দিতে হবে। বিয়ে? জামাইবাবু কথাটা শুনে প্রথমে অবাক হয়ে গিয়েছিল, দ্বিতীয় তেমনি অবাক হয়েছিল। বিয়ে তো সদা দিতেই হবে, তাই বলে এক্ষুনি, এত তাড়াতাড়ি? প্রকাশ বললে, বিয়ে না দিলে তোমার ছেলে শেষকালে সন্ন্যাসী হয়ে বনে চলে যাবে, তখন ঠেলা বুঝবে। তা প্রকাশের কথায় কেউ কান দেয়নি, গরিবের কথায় প্রথমে কেউ কান দেয়ও না তেমন। তাই কথায় আছে, গরিবের কথা বাসি হলে তবে লোকে তার দাম দেয়। শেষকালে কর্তাবাবু যখন কথাটা তুললেন তখন সকলের টনক নড়ল, আর কর্তাবাবুর তখন দুটো পাই পড়ে গেছে, একেবারে পঙ্গু। সিন্দুকটার কাছে শুয়ে শুয়েই দৈনন্দিন কাজকর্ম চালান। তার ইচ্ছে চোখ বোঝবার আগেই তিনি নাতি ছেলের মুখ দেখে যেতে চান যে তার বংশের ধারা অক্ষয় হয়ে রইল। কথাটা শালাবাবুর কানে যেতেই সে লাফিয়ে উঠেছে। দিদির টাকায় সে বসে বসে খায়, আর তার বদলে একটু কিছু উপকার করতে পারবে না? দিদির উপকার করবার সুযোগ পেয়ে সে যেন বেঁচে গেল। বললে, কুছ পরোয়া নেই, কীরকম পাত্রী চায় সেইটা শুধু আমাকে বলে দাও। কর্তাবাবুর হুকুম, পাত্রী হবে ডানা কাটা পরী। ডানা কাটা পরী মানে পরীর মতন দেখতে, শুনতে, বলতে কইতে হওয়া চাই। শুধু পরীদের যে ডানা থাকে সেটা থাকলে চলবে না, আর আর পরীর মতন উড়লেও চলবে না। প্রকাশ বললে, তার ডানাই যদি না থাকে তো উড়বে কেমন করে? আর যদি উড়তেও চায়, তুমি না হয় তার পায়ে শেকল লাগিয়ে দিও। দিদি হাসতে লাগলো, বললে, আজকালকার মেয়ে কি আর শেকল মানবে ভাই? হয়তো শ্বশুর শাশুড়িকেই মানতে চাইবে না। এ তো আর আমাদের কাল নয় রে। আমাদের 10 বছর বয়সে বিয়ে হয়েছিল, তখন কোমর থেকে কাপড়ের কষি খুলে যেত, শাশুড়ি তাই শেষকালে গেরো দিয়ে বেঁধে দিত, তবে লজ্জা রক্ষে হতো। প্রকাশ বললে, তাহলে সেই রকম 10 বছরের মেয়েই এনে দেব। তা তুমি যেমন অর্ডার দেবে তেমনই বউ পাবে। দিদি বললে, তাই দে ভাই দে, নইলে কর্তাবাবু আবার কবে আছেন কবে নেই, একটু শিগগির কর তুই। তা শেষ পর্যন্ত সেরকম মেয়েই পাওয়া গেল, বয়সও কম, দেখতেও ডানা কাটা পরী। আরও একটু বয়স কম হলে অবশ্য ভালো হতো, কিন্তু ঠিক তোমার অর্ডার মাফিক পাত্রী কোথায় পাবো বলো? তাহলে তো কুমোরকে ডেকে ফরমায়েশ করতে হয়। কৃষ্ণনগরের কাছে বাড়ি, বাপ পণ্ডিত, সংস্কৃত শাস্ত্র জানা মানুষ, স্বামী আর স্ত্রী, আর সংসার বলতে ওই একটি মেয়ে। সেইকালে পূর্বপুরুষকে দেওয়া রাজাদের 200 বিঘের মতো জমি জমা আছে, মোটামুটি সচ্ছল পরিবার। তার নগদ কিছুই দিতে পারবে না, যদি মেয়ে পছন্দ হয় তো রাঙা সুতো হাতে দিয়েই নিয়ে যান। তারপর তো মেয়ের ভাগ্য আর ঈশ্বরের ইচ্ছে। তা এই হলো নয়নতারা। এই গল্পের আসামি সদানন্দ চৌধুরীর স্ত্রী নয়নতারা, আমাদের নায়িকা।